থমথমে কুয়েট, ক্লাস পরীক্ষা স্থগিত। সংঘর্ষ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদল আলাদা অভিযোগ। জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে। এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? ছাত্র সংসদ থাকলে সংঘাত হতো না বললেন উপদেষ্টা আসিফ। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। একাদশ নির্বাচনের দিনের ভোট রাতে করার কারিগর সাবেক 33 ডিসিকে ওএসডি। দোষীদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলছে সরকার। ক্ষমার মাধ্যমে ফ্যাসিস্টদের নির্বাচনে ফেরানো হলে মানবে না বিএনপি বললেন ফখরুল। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপনে 4,000 কোটি টাকার অপচয়। শেখ হাসিনা ও রেহানার সংশ্লিষ্টতা খুঁজতে মাঠে দুদক। উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতরা আটক। বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হামলা বলছে ডিএমপি। ইউক্রেনে ন্যাটো সেনা বরদাস্ত করবে না রাশিয়া। যুদ্ধ বন্ধে আত্মবিশ্বাসী ট্রাম্প। চলতি মাসেই পুতিনের সঙ্গে বৈঠকের আশাবাদ। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে এখনও থমথমে কুয়েট ক্যাম্পাস। এদিকে 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাসভবনে ফিরেছেন ভিসি। অন্যদিকে সিন্ডিকেট সভা থেকে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ও ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। আর সংঘর্ষের সময় রামদাহাতে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষের নিন্দা জানিয়েছে ছাত্রদল। থমথমে অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি নিয়ে সকাল থেকে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় বুধবারও দুপুরে আন্দোলনের মুখে প্রশাসনিক ভবন সহ একাধিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। একই সাথে একাডেমিক সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। প্রত্যেকটা দাবি আমরা গুনে গুনে পালন করব। 6 দফা আছে, প্রত্যেক দাবি আমরা গুনে গুনে দাবি আদায় করে তারপর হচ্ছে আমরা এই আন্দোলন থেকে আমরা মুক্তি নিব। 6 দফা দাবি পূরণ না হয় তাহলে আমরা কুয়েট ক্যাম্পাসে সকল একাডেমিক ভবন, সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব। গতকাল কুয়েট শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে। এমন উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করে কুয়েট প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও শিক্ষকদের রাজনৈতিক সংগঠনের সাথে সকল সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। অপরদিকে কুয়েটের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে এই হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করছেন ছাত্রদল কুয়েট শাখা। কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দিনব্যাপী ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হন অনেক শিক্ষার্থী। এই ঘটনায় আটক করা হয় 5 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের বেশ ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চায় বাধা দিচ্ছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ছাত্রদল নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসীরাই কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের উপর হামলা করেছে বলেও দাবি তাদের। আর ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর পরস্পর বিরোধী বক্তব্য দেয় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনায় নিজেদের অবস্থান জানাতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল। নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কুয়েট শিক্ষার্থী ওমর ফারুকের নেতৃত্বেই হামলা হয়েছিল।
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে, কোনো প্রকার কোনো কারণ নেই। ছাত্রদল নেতারা প্রশ্ন তোলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবির যদি কমিটি করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে পারে, তাহলে ছাত্রদল কেন পারবে না? এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি বিনা কারণে দেশের কোনো ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের উপর হামলা হয়, তার দায় তাদেরকে নিতে হবে বলেও উল্লেখ করেন নেতারা। সবাইকে ধন্যবাদ। সজল দাস, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অর্জন একটি নতুন রাজনৈতিক দল। বিকেলে তার নিজের ফেসবুকে মন্তব্য করেন। তিনি বলেন, গুগল ফর্মের মাধ্যমে জনগণ নতুন রাজনৈতিক দলের বিষয়ে তাদের মতামত জানাতে পারবে। ধরে এই অভ্যুত্থান সফল হয়েছে, সেই তরুণ প্রজন্ম ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। অনলাইনে একটি গুগল ফর্ম পূরণ করে আপনি আপনার মতটি তুলে ধরুন, যাতে নতুন এই রাজনৈতিক দল গঠনে আপনার মতটিও একটি গুরুত্বপূর্ণ মত হয়ে ওঠে এবং আপনার মতের ভিত্তিতে এই রাজনৈতিক দলটি গড়ে ওঠে। এই জনগণের কথা অনুযায়ী যদি ওই রাজনৈতিক দলের আগামী কর্মপদ্ধতি, কর্মসূচি, পলিসি নির্ধারণ করে, তবেই দিন শেষে আমাদের বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল সেটি জনগণের রাজনীতি করতে পারবে। কুয়েটে ছাত্র সংসদ থাকলে এরকম সংঘর্ষ হতো না, এমন মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবের সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এই কথা বলেন। যে আমাদের চাকরি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, তবে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না, এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে পেশি শক্তির রাজনীতি বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজধানীর বেইলি রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উদ্যোগ কর্মসূচির সমাপনীতে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাস্টিসের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই পরিবর্তনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। পৃথিবীব্যাপী বাংলাদেশের পক্ষে তারুণ্যের জোয়ার তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, তাহলেই জনসমর্থন সম্ভব। সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই কারণে 12 কর্মকর্তা আগে ওএসডি হয়েছিল। 2018 সালের নির্বাচনে রাতে ভোট করা সব ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিত। সেবার নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ দল। তবে 2018 সালের নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নেয়, কিন্তু সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায় বলে অভিযোগ ওঠে তখন থেকেই। এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 12 কর্মকর্তার পর তখনকার 33 জেলা প্রশাসককে এবার ওএসডি করল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করা হয় তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। অবশ্য কি কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
এদিকে 2018 সালের নির্বাচনে রাতে ভোট করা সব ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ইতিমধ্যে ওএসডি হয়েছেন 33 জন। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। ক্ষমা প্রক্রিয়ায় ফ্যাসিস্ট সরকারের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পায়তারা বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সেই সাথে সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটারও পরামর্শ দেন এই নেতা। আর এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ চূড়ান্তভাবে পালিয়ে গেছে। এখন গণতন্ত্রের জন্য অতি জরুরি হচ্ছে একটি নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শরীফ হাফিজুর রহমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির কয়েকজন নেতা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন অনুষ্ঠানে মনোযোগ দেয়া। সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেন তারা। 1 মাসের চূড়ান্ত আন্দোলন, এই আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন। সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। সুন্দরভাবে আগামী দিনে কিভাবে বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে, সেই আন্দোলনকে আমরা গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় নিয়ে আপনারা কাজ করে যাবেন। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের নেতাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়ার পায়তারা বিএনপি মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ওরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। তো আমরা তা হতে দেব না। বিএনপি মহাসচিব দ্রুত গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান। ভূমিকা পালন করেছে। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপির 31 দফার মধ্যেই সব সংস্কার আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু করতে হবে না। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বুধবার 6 জেলায় সমাবেশ করে বিএনপি। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিলেটে সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। জামালপুরের সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া বলেন, 31 দফার মধ্যে সব সংস্কার আছে। ডক্টর ইউনূসকে কিছুই করতে হবে না। সংস্কার করে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 19 দফার থেকে সংস্কার সৃষ্টি হয়েছে, এটা প্রক্রিয়া। তারপর তারেক রহমান, তারপর খালেদা জিয়া। নোয়াখালী সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি। কুষ্টিয়ায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া পিরোজপুরের সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনও চলবে, সংস্কারও চলবে। কিশোরগঞ্জে বিএনপি সমাবেশে অংশগ্রহণ করেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি করছে দলটি।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে রায় এলো নাইকো দুর্নীতি মামলার। খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাই। বুধবার রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিক হয়রানি করতেই এই মামলা দায়ের করা হয়। উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে নিঃশেষ করে দেয়া। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনকে। তাদের মধ্যে 3 আসামি মারা গেছেন। 2008 সালের 5 মে দেয়া হয় অভিযোগপত্র। সেখানে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। নাইকো দুর্নীতি মামলার 32 জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। অবশেষে এলো রায়। বুধবার দীর্ঘ 17 বছরের পুরনো নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন সব আসামি। এই রায়ের মাধ্যমে দুদকের দায়ের করা দুর্নীতির সব মামলাতেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই মামলা থেকে ক্ষমতা খাটিয়ে অব্যাহতি নিয়েছিলেন শেখ হাসিনা। অথচ দীর্ঘদিন শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলেছে। দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি পাশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট, সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন। কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন। নাইকোর মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিচার এবং হয়রানির শিকার খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসাবে তার জবনিকাপাত হলো। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বৈধভাবে ইতালিতে অভিবাসীর সংখ্যা বাড়াতে চায় বাংলাদেশ। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী মারিয়া ত্রিপদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেলে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইতালিতে মানব পাচার রোধে কঠোর হচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে দক্ষ এবং প্রশিক্ষিত জনবল পাঠানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সাক্ষাৎকালে ইতালিয়ান উপমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সকল সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেবে তার দেশ। তিনি আরও বলেন, ইতালির বহু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে বস্ত্র, জ্বালানি ও প্রতিরক্ষা খাত উভয় দেশের সহযোগিতার জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। 4,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপনে রাষ্ট্রের অর্থ অপচয়ের পেছনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা জড়িত কিনা তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এই বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান বলে জানায় দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 10,000 বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপন করে পতিত আওয়ামী লীগ সরকার। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের এই বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় কোষাগারের এই অর্থ অপচয়ের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জড়িত কিনা সে বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এদিকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 12 ব্যাংক হিসাবে 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,86,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা, 6,84,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে 300 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে মিরপুরের এক আত্মীয়র বাসায় অভিযান চালিয়ে সাবেক আইজিপি একেএম শহীদুল হকের অবৈধভাবে অর্জিত মূল্যবান দলিল, এফডিআর, ব্যাংক হিসাব ও গোপন চুক্তিসহ 48টি আলামত জব্দ করে সংস্থাটি। দলিলাদি পাওয়া গেছে, সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বছরে 2 কোটি টাকার অধিক মুনাফা করে এমন কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের 0.5% সরকারকে না দিলে তারা সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। সচিবালয়ে বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সরকারকে লভ্যাংশ দেয় না এমন কোম্পানির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই টাকা শ্রমিকদের ন্যায্য অধিকার, এসব টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে কোনোভাবে ন্যাটো বা ইউরোপীয় সেনাদের উপস্থিতি মেনে নেবে না রাশিয়া। সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজেদের পুরনো অবস্থানে তুলে ধরল মস্কো। এদিকে যুদ্ধ বন্ধে আত্মবিশ্বাসী ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, এই মাসেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আশা করছেন তিনি। 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রথমবারের মতো সরাসরি বৈঠক হলো রাশিয়া যুক্তরাষ্ট্রের। চলমান সংকট নিরসনে সুষ্ঠু ও টেকসই সমাধান পাওয়ার বিষয়ে একমত হয়েছে দুদেশ। নিজেদের মধ্যে পূর্ণ সহযোগিতা পুনরায় চালু এবং বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারণ করতে উপযুক্ত পরিবেশ তৈরিতেও কাজ করার ব্যাপারে নেওয়া হলো সিদ্ধান্ত। তবে ইউক্রেন ইস্যুতে আবারও নিজেদের পুরনো অবস্থান ফুটিয়ে তুলেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সাফ জানিয়ে দিলেন, ইউক্রেনে ন্যাটোর কোনো রকম সম্প্রসারণ এবং তাতে ইউক্রেনের সদস্যপদ পাওয়াকে সরাসরি হুমকি হিসেবেই দেখবে রাশিয়া। ন্যাটো জোট থেকেই হোক বা ইউরোপীয় ইউনিয়নের পতাকা তলেই হোক, কোনো দেশ থেকেই ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেবে না রাশিয়া। সৌদির রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে আমন্ত্রণ না পেয়ে হতবাক ইউক্রেন। এরই মধ্যে বৈঠকটির তীব্র সমালোচনাও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, দেননি কোনো গ্রহণযোগ্যতাও। তবে এমন প্রতিক্রিয়ায় আরও হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, এর আগেও যথেষ্ট সুযোগ পেয়ে কাজে লাগায়নি কিয়েভ। জানালেন, চলতি মাসের শেষেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে তার। আমি খুবই হতাশ। আমি শুনেছি আর আপনারাও জানেন, ইউক্রেন বৈঠকের আসন না পেয়ে অসন্তুষ্ট। তবে 3 বছর ধরে বা তারও আগে থেকেই তাদের আসন ছিল। খুব সহজেই ব্যাপারটি নিষ্পত্তি করতে পারত তারা। এদিকে চীন জানিয়েছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে সমর্থন করবে শি জিনপিং প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।